দর্শক ফিরে এলাম আবারও ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে। মিস্টার ভুইয়া, আমার প্রশ্ন আপনার কাছে এখন যে এই যে আমরা বাড়ি কিনতে যাই, অর্থাৎ নিউ বায়ার অথবা নিউ বায়ার না, হয়তো আমি সেকেন্ড টাইম বায়ার বাড়ি কিনতে যাচ্ছি, আমি কিভাবে বুঝতে পারবো যে একটা ফার্নেস অথবা একটা এয়ার কন্ডিশন মেশিন কত দিনের পুরনো? এটা কি 20 বছরের, নাকি এটা রিসেন্টলি ইনস্টলড? মানে যেন আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে এটা একটা সুবিধা হয়, কোনো ওয়ে আছে কিনা জানবার? অবশ্যই অনেক ওয়ে আছে জানবার ওটা কত পুরাতন। ফার্নেস, হট ওয়াটার ট্যাঙ্কের গায়ে সাধারণত ইনস্টলার কোম্পানির স্টিকার থাকে। ওই স্টিকারে পরিষ্কার উল্লেখ থাকে যে আমরা ওটা কোন ডেটে ইনস্টল হয়েছে, সো ওইখান থেকে আমরা পেয়ে যেতে পারি। আর কোনো কারণে যদি ওটা মিসিং হয় তাহলে আরেকটা উপায় হলো ওটার মডেল এবং সিরিয়াল নাম্বার থেকে ওটা উদ্ধার করা সম্ভব। ওটা হয়তো শুধুমাত্র টেকনিশিয়ানরাই করতে পারবে, হাউস ওনাররা হয়তো করতে পারবে না। উনি যদি খুবই জরুরি হয় তাহলে কোনো টেকনিশিয়ানকে ওই মডেল এবং সিরিয়াল নাম্বার পাঠিয়ে দিলে সে ওই উত্তরটা দিয়ে দিতে পারবে। আর এসি কত পুরাতন, ইট ইজ রিয়েলি টাফ টু ফিগার ইট আউট ফর দ্য জেনারেল ইউজার্স। ওটা টেকনিশিয়ানরা বলতে পারে। সহজ একটা উপায় হলো বাহিরের স্ট্রাকচারটা দেখে তো বোঝাই যায় যে এটা পুরাতন কিংবা নতুন। আরেকটা হলো ওইটাতে বাহিরের কন্ডেন্সার ইউনিটে একটা স্টিকার থাকে, ওই স্টিকারে মডেল সিরিয়াল থাকে, ওই সিরিয়াল নাম্বার থেকে পাওয়া সম্ভব, যেটা আবারও আমি বলছি ওটা টেকনিশিয়ানরা পারবে। দরকার হলে টেকনিশিয়ানকে কোশ্চেন করলে সে ওটা উত্তর দিতে পারে। অথবা ওই স্টিকারে যদি কোনো কারণে লেখা থাকে ওটা কী ধরনের ফ্রেয়ন, অর্থাৎ সোজা ভাষায় যদি বলি তাহলে গ্যাস, কী ধরনের গ্যাস, ওটার যে বাণিজ্যিক নেম, এসির 2 ধরনের গ্যাস হয়, একটা হলো R22 আর একটা হলো R410A। R22 যদি হয় তাহলে ডেফিনেটলি ইট ইজ টু ওল্ড, অ্যান্ড R22 ফ্রেয়ন স্টপ প্রোডাকশন দিস ইয়ার, ওটা প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। সো ওই ধরনের কোনো কিছু হলে ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস অ্যাবাউট দ্যাট এয়ার কন্ডিশনস। একজন সাধারণ মানুষ হিসেবে আমার কি কি দেখা উচিত একটা হিটিং এবং একটা কুলিং সিস্টেম ঠিক আছে কিনা? অ্যাজ এ নিউ বায়ার আমি কি করে বুঝবো যে আমার হিটিং কাজ করতেছে, আমার কুলিং কাজ করতেছে কিনা? প্রথম ভিজিটে আপনি যে দেখতে পারেন যে হিটিংটা চালিয়ে থার্মোস্ট্যাট থেকে উপর থেকে হিটিংটা চালিয়ে আপনি দেখতে পারেন যে হিটিং কাজ করতেছে কিনা। স্টে দেয়ার 15 মিনিটস আর 20 মিনিটস, দেন আপনি হয়তো সাথে সাথেই আবার কুলিং কাজ করতেছে কিনা। অনেক সময় শীতের দিনে কুলিং চালিয়ে দেখে না অনেকে, তাদের একটা ধারণা যে কি হয়, আর কোনো ভয়ের কিছু নেই। শীতের দিনেও আমরা ওটা টেস্ট করতে পারবো ওটা চলে কিনা। জাস্ট থার্মোস্ট্যাটে থেকে আমার কুলিংয়ে দিয়ে, শীতের দিনে যেহেতু অলরেডি রুম টেম্পারেচার অনেক লো থাকে, সো কুলিং চালাতে গেলে আরও টেম্পারেচারটা আরেকটু লো করে দিয়ে, লেটসে রুম টেম্পারেচার আছে 68 ডিগ্রি ফারেনহাইট, আমরা তখন কুলিংয়ে দিয়ে 66 ডিগ্রি ফারেনহাইটে সেট করে দিয়ে দেখলাম যে কুলিংটা চলে কিনা। বাইরে গিয়ে দেখলাম যে ইউনিটটা স্টার্ট হচ্ছে, দেন ইট ইজ সিম্পল ওয়ে। আর এটা সামারে বোঝা যাবে যে এক্স্যাক্টলি সুন্দরভাবে কাজ করতেছে কিনা। আমরা দেখবো যে ফিল করবো কোল্ড এয়ার, যে কোনো বেন্ট দিয়ে দেখতে পারবো যে কোল্ড এয়ার আসে কিনা। এটা একটা সুন্দর উপায় বোঝার জন্য। ধন্যবাদ মিস্টার ভুইয়া। এই যে এইচভ্যাক সিস্টেমটা সাধারণ ব্যবহারজীবী হিসেবে, অর্থাৎ আমি ব্যবহার করছি ব্যবহারকারী হিসেবে, এর মেইনটেনেন্সের জন্য কোনো আপনার অ্যাডভাইস আছে কিনা, প্রফেশনাল অ্যাডভাইস? অবশ্যই যে কোনো জিনিসই হোক ওটার মেনটেনেন্স খুবই জরুরি। ইট ডাজন্ট ম্যাটার কত নিউ, আপনি যদি খুব ব্যাড ইউজার হন তাহলে ওটা ভেরি সুন ডাই হয়ে যাবে। তো ফার্নেসের ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হলো অনেক হাউস ওনার জানেই না এটার কোনো মেনটেনেন্স আছে কিনা। ফার্নেস ব্রেকডাউন হওয়ার পরে সে বুঝে যে এটারও মেনটেনেন্স আছে। তো অ্যাজ এ হাউস ওনার তার কমন মেনটেনেন্স যেটা, হি হ্যাজ টু চেঞ্জ দ্য ফিল্টার। ধন্যবাদ মিস্টার ভুইয়া। আচ্ছা, আমরা তো এই ফার্নেস এবং কুলিং সিস্টেমটার মেনটেন্যান্সের ব্যাপারে শুনলাম, যেটা আমি আপনার সঙ্গে প্রোগ্রামের আগেও একবার আলোচনা করেছি, যেটা দর্শকদের আমি জানাতে চাই যে অনেকেই আমরা খুব যত্ন করে জিনিস রাখবার জন্যে অনেক সময় জিনিস খুঁজে পাই না। ঠিক সেরকমই যেটা করি আমরা, যে বাইরের এয়ার কন্ডিশন ইউনিটটা
ইউনিটটাকে যত্নে রাখবার জন্য এয়ার কন্ডিশন ইউনিটটাকে ঠান্ডার সময় আমরা ঢেকে দিই। সো আমি যেটা শুনেছি এর আগেও অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে এবং এটা বোধহয় ঠিক না। আপনি যদি কিছু বলতেন এই ব্যাপারে। ধন্যবাদ মিস্টার সিনহা। এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছেন আমাকে। আমি নিজেও এই ব্যাপারে অনেকের কাছে অনেক কিছু শুনেছি এবং নিজে দেখেছি। সেটা হলো আমার যেটা সাজেশন, সেটা হলো কোনো দরকার নেই বাইরের ইউনিটকে ডেকে রাখার জন্য। ইট ইজ কমপ্লিটলি মেড ফর আউটসাইড। এটা পুরাটাই আউটডোর। স্নো হোক যাই হোক, এটাতে কোনো রাস্ট হবে না, কোনো কিছু হবে না। আপনি চিন্তা করে দেখেন সামারে যখন রেইন হয় তখন তো এটা বাইরেই থাকে, রেইন তো ওর ভিতরে যাচ্ছে। সো কোনো দরকার নেই। আর বাহারে ওইটা ডেকে রাখার যেটা একটা ব্যাড ইফেক্ট হয় সেটা হলো অনেক সময় সামারে ওরা ভুলে যায় এসি টার্ন অন করার আগে যে আমার বাইরের ইউনিটটা ঢাকাচ্ছে। সো ভিতরে তো ওরা এসি অন করে দেয়, বাইরে তো ওটা চলা শুরু করে, ওভার হিট হয়ে কন্ডেন্সার, ফ্যান মোটর, ইভেন কম্প্রেসর ব্রেকডাউন হয়ে যায়। সো আমি বলবো কোনো দরকার নেই। তো অনেকেই বলে তাহলে ওটা পাওয়া যায় কেন বাজারে, মানুষ কেন? ইট ইজ কমপ্লিটলি বিজনেস। আমি যে ব্যাপারটা আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিষয়টা নিয়ে, আইনগত ব্যাপার নিয়ে, আমি একটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আমার এক ক্লায়েন্ট আমার কাছে এলেন গত 2018-র সময়কার কথা। উনি এলেন যে আমি একটা রিফাইন্যান্স করতে যাচ্ছি। রিফাইন্যান্স করতে গিয়ে আমি জানতে পারলাম যে আমার প্রপার্টির ওপরে নোটিস অফ সিকিউরিটি ইন্টারেস্ট অর্থাৎ লিন রেজিস্ট্রেশন করা, কিন্তু আমি এরকমের কোনো লিনের ব্যাপারে কিছু জানি না। বললাম যে ঘটনাটা আমাদের ঘটে সবসময়, আচ্ছা আপনি কি কখনো আপনার বাড়িতে কেউ গিয়ে এরকম দরজা নক করে বলেছে যে আপনার এরকম দরকার? উনি বলেন, মিস্টার সিনহা আমি ওই বাড়িতে থাকি না, আমি থাকি অন্য বাড়িতে, এবং লাস্ট 5 ইয়ার্স আমি অন্য বাড়িতে, ওই বাড়ির টেনেন্টেড বাড়ি। আমি টেনেন্টেড বাড়ি হলে আপনার বাড়িতে কখনো যাইনি বা আপনি কখনো তাহলে কিভাবে হলো? যেটা জানা গেল আমরা এরপরে যখন কেসটা নিলাম এবং কেসটা নিয়ে যখন রিসার্চ করে দেখলাম, তার টেনেন্টের কাছে ইনফ্যাক্ট এরকম সলিসিটর এসছেন সলিসিট করবার জন্য, এবং টেনেন্টকে বলেছেন যে আমরা এই এয়ার কন্ডিশন এবং টোটাল HVAC সিস্টেমটাকে আমরা রিপ্লেস করতে চাই, তোমার কনসার্ন থাকলে আমরা রিপ্লেস করব, এটার জন্য তোমাকে কিছু পে করতে হবে না, বা হয়তো আমি জানি না কি ঘটনা ঘটেছে, অথবা হয়তো বলেছে পে করতে হবে, বাট উনি তো টেনেন্ট, অর্থাৎ তার একটা নতুন HVAC এবং এয়ার কন্ডিশন পেলে তো তার অসুবিধা নেই। উনি জিজ্ঞেস করেছেন যে আমার কি কিছু করতে হবে? ইয়াস, তোমার জাস্ট কিছু সিগনেচার লাগবে। দ্যাটস ফাইন। সিগনেচার দিয়েছেন এবং সেই অনুযায়ী টোটাল বাড়ির HVAC সিস্টেম এবং এয়ার কন্ডিশনকে রিপ্লেস করা হয়েছে, এবং সেটা চলছিল লাস্ট 2 ইয়ার্স ধরে, এবং রিফাইন্যান্স করতে না গেলে হয়তো সেটা জানতেও পারতেন না মালিক। তো এরকমের ঘটনাও ইদানিং ঘটে থাকে। অর্থাৎ এই সলিসিটরদের যে ডিউ ডিলিজেন্স, অর্থাৎ বাড়িটার মালিক কারা, এই বাড়ির মালিক এই অথরিটি আছে কি না এই এগ্রিমেন্টে সাইন করবার জন্যে, সেইটুকু চিন্তা করে না। অর্থাৎ যারা সলিসিট করতে যায় তারা একদম ফিল্ড লেভেলের, তাদের ওই আপ টু দ্যাট মার্ক ইনফ্যাক্ট তাদের ডিউ ডিলিজেন্সের কোয়ালিফিকেশন নেই। সো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের ইনফ্যাক্ট আমরা চিঠি দিয়েছি, ডিম্যান্ড লেটার দিলাম যে এরকম ব্যাপার, আমি কোনো সিগনেচার করিনি, আমার প্রপার্টির উপরে এরকম এনকামব্রান্সেস ইনফ্যাক্ট যেটা আছে সেটা লিগ্যাল না ইলিগ্যাল, তো তুমি এটাকে রিমুভ করো। স্বভাবতই তারা যেটা করে সেটা করেনি, এবং আনফর্চুনেটলি এই সমস্ত সার্ভিস প্রোভাইডার যারা আছে এখন, তারা এটা শুনতে শুনতে অভ্যস্ত, এবং আপনি যদি গুগল এবং ইউটিউব সার্চ করেন দেখবেন যে তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ব্লগ ভিডিও তাদের এগেনস্টে আছে। আমি জানি না, হয়তো গভর্নমেন্ট কিছু অ্যাকশন নিচ্ছেনও, এবং গত বছর একটা নতুন ল এনাক্ট হয়েছে এই কারণে। আমি ওটার ব্যাপারে আসবো যখন আপনারা এটার শেল্টার কীভাবে নিতে পারেন। তো এই ক্ষেত্রেও আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনার বাড়িটা রেন্টেড বাড়ি হয়, অর্থাৎ রেন্টাল প্রপার্টি হয়, সেই ক্ষেত্রেও আমি যেটা মনে করি, আমি যেটা করি, অ্যাটলিস্ট 2 বছরের মাথায় একবার আমি টাইটেলসটা সার্চ করে দেখি যে আচ্ছা কিছু হলো কি না। আমি গত সপ্তাহে আমার একটা প্রপার্টি আমি সার্চ করে দেখেছি, আচ্ছা দেখি তো কিছু হয়েছে কি না। নাথিং রং, হয়তো সখানে 100 টাকা হয়তো আপনার খরচ যাবে, বাট আপনার একটা স্যাটিসফ্যাকশন থাকবে। তো এরকমের ঘটনাও ঘটে, এই ব্যাপারে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। ধন্যবাদ মিস্টার ভূঁইয়া। একটা ছোট্ট বিরতি নিচ্ছি।